আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কলেজের ভাই বোন সবাই কেমন আছে? আশা করছি অনেক বেশি ভালো আছে। হ্যাঁ, আমরা ভালো থাকতে চাই, কারণ যেহেতু আমরা শুনেছি যে প্রাইমারিতে প্রায় 1 লক্ষ বেকার সুযোগ পাচ্ছে শিক্ষক হওয়ার। তো আমরা এখন খুশি কেন? কারণ এই 1 লক্ষের মধ্যে আমি কি একজন না? এটা তো আমার ভাবা উচিত। হ্যাঁ, আমি অলরেডি ভেবে ফেলেছি যে 1 লক্ষের মধ্যে আমি একজন। হ্যাঁ, যদি আপনি এভাবেই ভাবেন আর এভাবে আপনি আপনার বাবা মাকে বা আপনার পরিবারকে প্রতিজ্ঞা করেন, তাহলেই দেখবেন যে আপনার প্রাইমারি চাকরিটা আপনার হয়ে গেছে। তো যাই হোক কলেজের ভাই ও বোন, আজকে আমরা কথা বলবো আমাদের প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচের প্ল্যান প্রোগ্রাম নিয়ে। পুরো প্ল্যানটা আমি আপনাদের কাছে আজকে এক্সিকিউট করার চেষ্টা করব এবং পুরো প্যাটার্নটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো সবাই যারা আমরা আছি কলেজের ভাই কলেজের বোন, সবাই আমরা লাইভটাকে একটু যুক্ত হওয়ার সাথে সাথে শেয়ার করে দিব, বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদের কাছে একটু পৌঁছায় দিব, তাইলেই আমরা আমাদের সেশন শুরু করে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আমার কলেজের ভাই কলেজের বোন, আমরা আমাদের বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী যে যেখানে আছে তাদেরকে একটু মেনশন করে দেই। আর যারা আমাদের প্রাইমারি ফাউন্ডেশন কোর্সে ভর্তি হয়েছেন তাদের জন্য শুভকামনা, এবং তাদের পড়ার যে দিক নির্দেশনা, অর্থাৎ কি প্যাটার্নে আমরা পড়ব, কোন প্যাটার্ন আমরা ফলো করব, কোন প্যাটার্ন ফলো করলে আমরা 100% সফল হব, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আজকে আমরা ইন ডিটেলস কথা বলবো। এক কথায় আজকে আমাদের ফাউন্ডেশন কোর্সে যারা আছেন তারা কিন্তু একটা সুন্দর রুটিন পাবেন। আচ্ছা, আমাদের সাথে যুক্ত হয়েছেন আরিফ খান। আসসালামু আলাইকুম প্রিয় স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আরিফ খান ময়মনসিংহ থেকে অংশগ্রহণ করেছেন। জাহিদ ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। লামিয়া লাকি, শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল। রূপা আক্তার, রূপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি আকাশ কুষ্টিয়া থেকে অংশগ্রহণ করেছেন। আচ্ছা, আমরা বাংলাদেশের কে কোন জায়গা থেকে অংশগ্রহণ করেছি একটু আমরা কমেন্ট করে জানিয়ে দেব। একটু কমেন্ট করব কলিজার ভাই কলিজার বোন, একটু বাংলাদেশের কে কোন জায়গা থেকে অংশগ্রহণ করেছি একটু আমরা কমেন্ট করব। পাশাপাশি যারা এখনো শেয়ার করেনি শেয়ার করে দেব। আমি নিজেও কিন্তু শেয়ার করতেছি, আমি নিজেও এখন শেয়ার করব। সো আপনারাও একটু শেয়ার করে দিবেন, কারণ এই ক্লাসটা শুধু আপনার জন্য এমনটা না, পুরো বাংলাদেশের যত বেকার স্টুডেন্ট আছে সবার জন্য। এবং আপনার যারা খুব কাছের বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে একটু বলে দেন, তারাও যাতে এসে আমাদের এই ক্লাসটাকে এনজয় করে, তারাও যাতে এই সেমিনারের মাধ্যমে নিজেকে সফল করতে পারে। দেখেন, নিজেকে সফল করার জন্য ভেতরে একটা বড় স্টামিনা তৈরি করতে হয়। আপনার ভেতরে যদি একটা বড় বৃহত্তম স্টামিনা তৈরি হয়, তাহলে দেখবেন যে আপনার সফলতা আপনার কাছে দৌড়ায় দৌড়ায় চলে আসবে। সো আপনার সফলতা আপনার কাছে তখনই আসবে যখন আপনার ভেতরে একটা ক্ষোভ লালন করবেন, ভেতরে একটা অনেক অন্যরকম একটা ক্রিয়েটিভ সিস্টেম জাগ্রত করবেন। সো আমি দেখতে চাচ্ছি আসলে বাংলাদেশের কে কোন জায়গা থেকে অংশগ্রহণ করেছেন। আমাদের সাথে অংশগ্রহণ করেছেন রাবেয়া ইসলাম, উম্মে রাবেয়া ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বরিশাল থেকে অংশগ্রহণ করেছেন আমাদের রাবেয়া আপু। আর এম সোহেল ঢাকা থেকে অংশগ্রহণ করেছেন। মামুনুর রশিদ স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বিলকিস জাহান শেরপুর থেকে অংশগ্রহণ করেছেন। মামুনুর রশিদ দিনাজপুর থেকে অংশগ্রহণ করেছেন। রুবেল সর্দার বগুড়া থেকে অংশগ্রহণ করেছেন। মৃত্তিকা মির্জা আপু সিরাজগঞ্জ থেকে অংশগ্রহণ করেছেন। তৌহিদা আক্তার আপু ঢাকা থেকে অংশগ্রহণ করেছেন। নাজমুল ইসলাম আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জনাব সিলেট থেকে অংশগ্রহণ করেছেন, জাযাকাল্লাহ খাইরান। হৃদয় চন্দ্র দেব সিলেট থেকে অংশগ্রহণ করেছেন। আর কে মতিন ভাইয়া আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের কোড আসেনি স্যার প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচের। আচ্ছা, আমরা যাদের কোড আসেনি আজকে আমরা ভর্তি করাই নিব, আজকে আপনাদেরকে যুক্ত করাই নিব। নুসরাত জাহান, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। নরসিংদী থেকে অংশগ্রহণ করেছেন। গাজীপুর থেকে অংশগ্রহণ করেছেন শেখ নাদিরা। ওয়াহাব পাশা ভাই অংশগ্রহণ করেছেন রাজশাহী। বাগমারা জিয়াপাড়া থেকে। বগুড়া থেকে অংশগ্রহণ করেছেন আমাদের আব্দুল আল ফাহাদ ভাই। সিরাজগঞ্জ থেকে অংশগ্রহণ করেছেন আমাদের শহীদুল ইসলাম শহীদ ভাই। চিটাগাং থেকে অংশগ্রহণ করেছেন আমাদের ইয়াসমিন শাবনাস আপু। হাসি সিয়াম, আসসালামু আলাইকুম স্যার, বরগুনা থেকে অংশগ্রহণ করেছেন। আর কে মতিন ভাইয়া, আচ্ছা এটা তো দেখলামই কি গুলশানা আক্তার প্রীতি ঢাকা থেকে অংশগ্রহণ করেছেন। মহিবুল্লাহ ভাই অংশগ্রহণ করেছেন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? পটুয়াখালী থেকে অংশগ্রহণ করেছেন। জাযাকাল্লাহ খাইরান, আপনারা বাংলাদেশের সকল জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আচ্ছা, নাজমিন নাহার, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন একটু আমাকে ঝটপট কমেন্ট করে জানিয়ে দিবেন। আচ্ছা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, প্রাইমারির
ফাউন্ডেশন কোর্সের উন্মুক্ত সেমিনারে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। কারণ এই সেমিনারটা অনেক অ্যামেজিং এবং অনেক এক্সট্রাঅর্ডিনারি হতে যাচ্ছে। কারণ আমি আপনাদেরকে আজকে কিছু কথা বলতে চাই, যে কথাগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে আমরা গতকালকে আমরা প্রাইমারি ফাউন্ডেশন কোর্স লঞ্চ করেছি। 150+ ক্লাস নিয়ে আপনাদেরকে আমরা প্রস্তুত করতে চাচ্ছি। তো এই আয়োজনটা আমরা কেন করলাম, তার আগে আমরা প্রাইমারির ব্যাপারে একটু সুবিধা অসুবিধাগুলো দেখার চেষ্টা করি। যে দেখেন, প্রাইমারিতে প্রাইমারির শূন্য পদ প্রায় 1 লক্ষ। তো শূন্য পদ যদি আমার 1 লক্ষ হয়, মানব জমিন পত্রিকার আলোকে যদি আমরা 1 লক্ষ ধরি, তো 1 লক্ষ মানুষের মধ্যে যদি আমি একজন হতে না পারি, তাহলে আমার থেকে ব্যর্থ, আমার থেকে স্বার্থপর, আমার থেকে কি বলবো ডট ডট এই পৃথিবীতে একজন নাই। এবার আসেন, এই 1 লক্ষের মধ্যে আমি একজন হবই, এই স্ট্যামিনাটা আমরা কারা কারা তৈরি করব। আর স্ট্যামিনাটা তৈরি হওয়ার আগে আমরা এই প্রাইমারি সুবিধা অসুবিধাগুলো বলি। দেখেন, প্রাইমারি চাকরি এমন একটা চাকরি, আপনাকে যদি বলা হয় নট বাংলাদেশ, মানে বাংলাদেশই ধরলাম, কারণ বাংলাদেশের বাইরে টিচারদের ভ্যালু আরো অনেক বেশি। মানে আপনাকে যদি বলা হয় বাংলাদেশে সবচেয়ে সুবিধাজনক একটি জবের নাম বলুন, সুবিধাজনক একটি জবের নাম বলুন, সুবিধাজনক একটি সরকারি জবের নাম বলুন। মানে জবটা হবে কিন্তু সরকারি জব হবে, সরকারি জবের নাম। তো আপনি এখানে কি উচ্চারণ করবেন বলেন তো দেখি, কি উচ্চারণ করবেন বলেন? সাইদুল স্যারের আজকে ক্লাস আছে, আজকে রাত 8টায় সাইদুল স্যার আমাদের ইংলিশের ক্লাস নেবেন, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। একটু মনোযোগ দেই। জব মেডিসিন বেস্ট। আচ্ছা, বাংলাদেশের সবচেয়ে সুবিধাজনক একটি সরকারি চাকরির নাম বলেন, একটু বলেন না। মাশাআল্লাহ, এই যে অনেকেই বলতেছেন যে স্যার প্রাইমারি চাকরি। হ্যাঁ, সত্যি আসলেই প্রাইমারি চাকরিটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুবিধাজনক একটা জব। কেন বাংলাদেশের একটা সুবিধাজনক জব এই প্রাইমারিকে বলা হয়, পিছনে রিজন কি? দেখেন, আপনি বাংলাদেশে যে জবটাই পান না কেন, আপনি যখন যে জব পাবেন, তখন ওই জবের জন্য, ওই জবের সুবিধার্থে আপনি যে কোনো জায়গায় নিয়োগ হতে পারেন। তার মানে নিয়োগ কখনো আপনার কথা অনুযায়ী হবে না। অন্যান্য জবের ক্ষেত্রে কথার কথা, মনে করেন আপনি স্যালারি শুরু করলেন 30,000 টাকা দিয়ে, 30,000 টাকা আপনার স্যালারি, আপনি একটা মন্ত্রণালয়ের আন্ডারে চাকরি করলেন, আপনাকে থাকা লাগবে ঢাকা মিরপুর। মনে করেন ঢাকা মিরপুরে আপনার পোস্টিং হইল। একটা জিনিস ফিল করেন না, ঢাকা মিরপুরে যখন আপনার পোস্টিং হইল, তখন আপনি ঢাকা মিরপুরে যদি আপনার পরিবার নিয়ে থাকতে চান, যেহেতু 30,000 টাকা স্যালারি দিয়ে একটা চাকরি করতেছেন, তার মানে আপনার তো পরিবার আনতে ইচ্ছে করবে। তো দেখেন, এই ঢাকা মিরপুরে আপনি যখন পরিবার নিয়ে আসবেন, আপনি যদি মানে একটা ছোট ফ্যামিলি, 2 রুমের বাসা ভাড়াও যদি নিয়ে থাকেন, তারপরেও কিন্তু আপনার মিনিমাম 17,000 টাকা ভাড়া দেওয়া লাগবে। এবার আসেন, আপনার পরিবারের খাবার দাবার, আদার্স এক্সেট্রা খরচের কথা যদি বলেন, এটার সাথে ধরলাম আপনি খুব কিপটা, আপনার 5,000 টাকা খরচ হবে, যেখানে আমাদের 1 লাখ টাকার মতো খরচ হয়। তো 5,000 টাকা যদি আপনি খরচ করেন, তাহলে এখানে কত হইল? 22,000 টাকা নাই হয়ে গেল। ব্যাপারটা বুঝেন। এরপরে যদি আপনি আবার আপনার একটা বাচ্চা থাকে, বাচ্চার পড়াশোনার খাতে মিনিমাম যাবে 5,000। তো 22 আর 5 কত? 27। আপনার রিজার্ভ মানি 3,000 টাকাও থাকবে কি না এটা সন্দেহ। ঢাকার মধ্যে আপনি যে জবই করেন, আপনি একজন অ্যাডমিন ক্যাডার, ধরেন না আপনি একজন অ্যাডমিন ক্যাডার, ঢাকায় থেকে যে পরিমাণ, মনে করেন একজন অ্যাডমিন ক্যাডার সে পেয়ে গেল, কোয়ার্টার পাইল, কোয়ার্টার পাওয়ার পরেও ঢাকা শহরের যে খরচ,
এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, বাচ্চাকে পড়াশোনা করানো বা আদার্স এক্সেট্রা। তো একজন অ্যাডমিন ক্যাডার যতটুকু না টাকা রিজার্ভ করতে পারে, তার থেকে বেশি পারবেন আপনি আপনার নিজ গ্রামে থেকে শিক্ষকতা করে, প্রাইমারিতে চাকরি করে। তার মানে দেখেন, একজন অ্যাডমিন ক্যাডারের থেকেও দিন শেষে আপনি একজন ক্রিয়েটিভ, আপনার কাছে টাকা থাকতেছে, কিন্তু একজন অ্যাডমিন ক্যাডারের কাছে টাকা থাকতেছে না। কেন একজন অ্যাডমিন ক্যাডারের কাছে টাকা থাকতেছে না? হ্যাঁ, সে যদি ঘুষ খায় তাইলে ব্যাপারটা আলাদা, ঘুষ খাইলে ব্যাপারটা আলাদা। কিন্তু যদি কেউ ঘুষ না খেয়ে মানে 100% সততার সাথে একটা জব করতে চায়, তাহলে সে ঢাকায় থেকে কখনো রিজার্ভ মানি করতে পারবে না। ঢাকা শহরে যে পরিমাণ খরচ, ভাই বাজারে গেলে তরকারি কিনতে গেলেই তো আপনার ব্যাগ ভর্তি করতে গেলে আপনার 2 থেকে 3 হাজার টাকার বাজার করা লাগে। মাস শেষে আপনি যে স্যালারিটা পাবেন, এটার 3 ভাগের 1 ভাগ আপনার রিজার্ভ মানি থাকবে না, 1 ভাগও রিজার্ভ মানি থাকবে না। 4 ভাগের 1 ভাগ থাকে কিনা সন্দেহ। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি যখন প্রাইমারিতে একটা চাকরি পাচ্ছেন, তখন আপনি আপনার নিজের গ্রামে, নিজের বাসায় থেকে নিজের চাষ করা সবজি খেয়ে, নিজের গ্রামের টাটকা সবজির মাধ্যমে নিজের শরীরকে সুস্থ রাখতে পারতেছেন, সকালে এক্সারসাইজ করতে পারতেছেন, আবার আপনার হাজবেন্ডের সাথে ছোটখাটো ব্যবসায় আপনি কি করতে পারতেছেন, যুক্ত হইতে পারতেছেন, বা ছেলে হইলে আপনি আপনার পরিবারের সাথে ছোটখাটো আলাদা একটা বিজনেসও দিতে পারতেছেন। কোন চাকরিটা করলে? প্রাইমারি চাকরিটা করলে। কারণ এই প্রাইমারি চাকরিটা করলে যেটা হয়, নিজ গ্রামে পোস্টিং হয়। নিজ গ্রামে যখন আপনার পোস্টিংটা হয়, নিজ গ্রামে পোস্টিং হওয়ার কারণে এখানে আপনার খরচ নাই বললেই চলে, খরচ নাই বললেই চলে। শুধু তাই না, বাংলাদেশের কোন জবের মধ্যে, হ্যাঁ, সকালে ফ্রেশ বাতাসও খাইতে পারবেন। এক্স্যাক্টলি, আমি ওটাই বুঝাতে চাইলাম। এই যে একজন পাকনা, পারভেজ আহমেদ, বালপাকনা, এই টাইপের মানুষরা আমি বালপাকনা বলি। গ্রামে আরো বেশি খরচ। ও গ্রামে থাকছে, গ্রামে আর শহরের, মানে আপনি শহরের বাতাসিক জীবন দেখেন নাই। কথা বুঝতে পারছেন? গ্রামে আপনি যদি নিজে চাষ করেও খেতে চান, তারপরেও আপনি যদি মনে করেন যে আমি বাজারে 1 মাস যাব না, তাও সেটা সম্ভব হয়। কারণ গ্রামে সবারই কিছু না কিছু জমি জায়গা থাকে। আপনার 1 বিঘা জমি জায়গাও যদি থাকে, আধা বিঘাও যদি থাকে, ওই আধা বিঘার উপর ডিপেন্ড করে হইলেও থাকা যায়, খাওয়া যায়। গ্রামে জিনিসপত্রের দাম বেশি, আপনারা কে বলছে? গ্রামে আপনার একটা সবজি, একটা গ্রামে চাষ করে ওটা ঢাকায় আসে। ঢাকায় আসার কারণে গ্রামে কেনেন আপনি 15 টাকা দিয়ে, ওই সবজি ঢাকায় কেনা লাগে আমাদের 35 থেকে 40 টাকা বা 50 টাকা দিয়ে। মানে ঢাকা শহরে জীবনে থাকছেন আপনি। এই যে পারভেজ আহমেদ, আপনি নিতান্ত একটা ভাইরাস। কারণ আপনি আপনার জন্যই মানুষ ডিমোটিভেটেড হওয়ার জন্য যথেষ্ট। কারণ আমার এই টাইপের মানুষগুলো পছন্দ না, যারা সঠিকটাকে ঘুরায়া উল্টা পাশে নিয়ে যায়। ঢাকা শহরে 1 মাস থেকে দেখেন, আপনার পরিবার সহ ঢাকা শহরে 1 মাস থাকলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার ঢাকা শহরটা কতটা কষ্টের জায়গা এবং কঠিন জায়গা। আমার কথা মনে হয় আপনারা বুঝতে পারছেন। যাই হোক, আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা শোনেন। আমরা অন্যদিকে কনসার্ন না করি, অন্যদিকে কনসার্নে আমরা নাও যাই। আমরা আমাদের বাস্তবতাটা বোঝার চেষ্টা করি। যে দেখেন, ঢাকা শহরে যদি আপনারা আপনাদের বউ বাচ্চা সবকিছুকে নিয়ে এখানে যদি আপনি স্টে করতে চান, তো আপনার জন্য লাইফটা অনেক, মানে কি বলবো, ব্যয়বহুল লাইফ। সো এই ব্যয়বহুল লাইফটাকে আপনি একটা সহজ লাইফে পরিণত করার জন্য নিজ গ্রামে থেকে নিজের জমিতে চাষাবাদ করে, নিজের হাজবেন্ডের সাথে বিজনেসে অংশগ্রহণ করে, নিজের ভাইদের সাথে বিজনেসে অংশগ্রহণ করে, নিজের মতো করে সম্পূর্ণ পরিবারটাকে সাজিয়ে গুছিয়ে আপনি কিন্তু জীবনযাপন করতে পারবেন। কিন্তু ঢাকায় আসলে আপনাকে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলবে। ঢাকায় থাকে, বউ নিয়ে থাকে, বাচ্চা নিয়ে থাকে, বাপ মার দেখাশোনা করে না। আবার ঢাকায় যখন আপনি চাকরি করবেন, তখন আপনার বাবা মারেও মাস শেষে কিন্তু মিনিমাম 10,000 টাকা যদি আপনি গুছাইয়ে না দেন, তো আপনার বাবা মাও বলবে যে দেখো, চাকরি পাওয়ার পর আমাদের ভুলে গেছে। কিন্তু আপনি নিজ গ্রামে যখন একটা বেতন পাচ্ছেন, আপনার বাবাও দেখতেছে যে আপনার বেতনের স্কেলটা কত, একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বেতন পাচ্ছেন। একটা গ্রামে থেকে আপনি আপনার বাবাকে যদি তখন ওই প্রতি মাসে 1,000 টাকাও দেন,
এই 1,000 টাকা দিলেও আপনার বাবা অনেক খুশি, কারণ গ্রামে থেকে পকেট খরচ 1,000 টাকা আমার বাবা পাচ্ছে, কারণ আমি তো আমার পরিবারের সাথে থাকতেছি। মানে পার্থক্যটা বোঝাচ্ছি, আমি বাস্তবতাটা বোঝাচ্ছি। বাস্তবতার জায়গা থেকে যদি আপনারা চিন্তা করেন, তাইলে আমি বলবো যে আপনার নিজ গ্রামে থেকে প্রাইমারি চাকরি করলে আপনি একজন অ্যাডমিন ক্যাডার, পুলিশ ক্যাডারের থেকেও বেশি টাকা এখানে রিজার্ভ করতে পারবেন, এবং আপনি ব্যবসা বাণিজ্য করে আপনি আপনার পরিবারকে স্বাবলম্বী করতে পারবেন। এবং আপনি দেখেন বাংলাদেশের সবচেয়ে বেশি সুবিধা পাওয়া যায় এই প্রাইমারিতে। কেন? মনে করেন মেয়েদের ক্ষেত্রে মেয়েরা যখন মাতৃত্বকালীন ছুটি পায় তখন পায় 6 মাস। অন্য জবের ক্ষেত্রে আপনাকে জীবনও কোনদিন 6 মাস ছুটি দিবে? জীবনও দিবে না। আবার দেখেন শীতকালে আপনি ছুটি পাচ্ছেন 1 মাস, গ্রীষ্মকালে ছুটি পাচ্ছেন, ঈদের ছুটি পাচ্ছেন, পূজার ছুটি পাচ্ছেন। আপনি যে ছুটিগুলো পাচ্ছেন এই ছুটির সময়ে আপনি কিন্তু আপনার এক্সট্রা কিছু বিজনেস বা এক্সট্রা কোনো কাজ করে আপনি কিন্তু আপনার নিজেকে আরো অনেক বেশি স্বাবলম্বী করতে পারতেছেন। বা ওই সময়গুলোতে আপনি আপনার নিজের জমিতে চাষাবাদ করে একদম ফ্রেশ খাবারগুলো খেতে পারতেছেন। সো প্রাইমারির চাকরিতে ভাই অনেক সুবিধা। হ্যাঁ, এই যে একজন অনেক কষ্টে ঢাকা থাকা, সিঙ্গেল থাকাটাও থাকা যায়, কিন্তু ফ্যামিলি নিয়ে থাকা অনেক কষ্টকর। এক্স্যাক্টলি, আমি ওটাই বুঝাইতে চাইলাম যে একটা ফ্যামিলি নিয়ে থাকতে চাইলে আপনি যদি 70 থেকে 80,000 টাকা 70 থেকে 80,000 টাকাও যদি আপনি স্যালারি পান, তারপরও আপনার জন্য সো টাফ হয়ে যাবে। এই যে ঢাকায় আমি এক মেসে থাকি, 6,500 খাওয়া খরচ যায়, অথচ বাবা মা গ্রামে থাকে, 5,000 হলেই খাওয়া থাকা সব চলে যায়। তাহলে দেখেন আপনি একাই থেকে এত খরচ করতেছেন, আর আপনার পুরা পরিবার মিলে 5,000 টাকায় থাকতে পারতেছে। কথা কি বুঝাইতে পারছি? সো বাস্তবধর্মী চিন্তা করেন, বাস্তবতা চিন্তা করেন, বাস্তবতার সাথে মিল রেখে কাজ করার চেষ্টা করেন। এখন আসেন, যেহেতু আপনারা সুযোগ পাচ্ছেন যে প্রাইমারি শূন্যপদ প্রায় 1 লক্ষ, কলিজার ভাই কলিজার বোন, আপনার বাবা আপনার মা আপনাকে পড়াশোনা করাইছে, পড়াশোনা করায় এখন পর্যন্ত আপনার পেছনে খরচ করছে মিনিমাম 25 লক্ষ টাকা। কিন্তু এই 25 লক্ষ টাকার বিনিময়ে আপনার বাবা কি পাইছে বলেন? বিনিময়ে আপনার বাবা পাইছে শুধুমাত্র আমার ছেলেকে পড়াশোনা করাইছি এই জন্য আমি অবমাননা পাইছি। অবমাননা, মানুষের ঘৃণা আমি অর্জন করেছি। আপনার বাবা গর্ব করে এখন আপনারে বলে। কেন বলে? আপনি যখন বলেন যে বাবা তুমি যে আমাকে পড়াশোনা করেছো, আমি তো চাকরি পাইনি, আমার কাছ থেকে তুমি কি পাইছো? তো বাবা যদি আপনার মুখ ফুসকে বলে, তাহলে বলবে যে তোমার জন্য আমি অবমাননা আর ঘৃণা পাইছি। কেন? কারণ আমি বাবা যখন বাজারে যাই, তুমি শিক্ষিত হওয়ার কারণে অশিক্ষিত ছেলের বাবারা এসে আমাকে অপমানিত করে, বলে কি খবর তোমার শিক্ষিত ছেলে এখনো চাকরি পায় না, যায় দেখো হুদাই সময় নষ্ট করে তোমার বাবার টাকা নিয়ে নষ্ট করে। তখন আমার লজ্জা করে। অর্থাৎ আপনার বাবা তখন লাঞ্ছিত হয়, ঘৃণিত হয়, সম্মান পায় না। কারণ আপনার বাবা একটা শিক্ষিত বেকার ছেলের বাবা, আর আরেকজন মূর্খ ছেলের বাবা তার মূর্খ ছেলেটাকে ঢাকায় পাঠাই দিছে। ঢাকায় পাঠাই দিয়ে কিন্তু বেশ কিছু টাকা আর্নিং করে ওই ছেলে, তার মূর্খ বাবা হইলেও, তার ছেলেটা মূর্খ হইলেও তার বাবাকে কিছু টাকা দিচ্ছে। দিন শেষে বাবা অনেক খুশি যে আমার ছেলে তো আমার কিছু দিচ্ছে। কিন্তু আপনি শিক্ষিত হয়েছেন, আপনার বাবা আপনার পেছনে 25 লক্ষ টাকা খরচ করে জীবনের সবচেয়ে বড় ভুল করছে, কারণ বিনিময়ে আপনি আপনার বাবাকে অবমাননার ঘৃণা গিফট করে দিচ্ছেন। সো কলিজার ভাই কলিজার বোন, বাবা মাকে এই যে অবমাননার ঘৃণার জায়গাটা আপনি কিভাবে দিচ্ছেন? কারণ আপনি সফল না। আপনি সফল না হওয়ার কারণে আপনার বাবা বাজারে গেলে অপমানিত হয়, বাইরে গেলে অপমানিত হয়, ফুপুর বাসায় গেলে অপমানিত হয়, চাচার বাসায় গেলে অপমানিত হয়, যে জায়গায় যায় সে জায়গায় অপমানিত হয়। শুধু কি আপনার বাবা? আপনার মা আপনার ফুপুর বাসায় গেলে ফুপু টিটকারিমূলক কথা বলে, চাচি টিটকারিমূলক কথা বলে, পাশ থেকে একটা চাচা আসলে চাচাও টিটকারিমূলক কথা বলে, আশেপাশের মানুষগুলো শুধু টিটকারিমূলক কথা বলে। কেন? কারণ আপনার বাবার শিক্ষিত ছেলে আপনি, আপনার বাবার শিক্ষিত মেয়ে আপনি, আর শিক্ষিত ছেলে শিক্ষিত মেয়ে হয়ে আপনি আপনার যোগ্যতার প্রমাণ দিতে পারতেছেন না। যার কারণে বাবা গর্ব করে কাউকে বলতে পারতেছে না, এই জানো আমার ছেলে, এই জানো আমার মেয়ের। আপনার ছেলে এবং আপনার মেয়ের পজিশন শূন্যের কোঠায়, শূন্যের কোঠায়। কারণ সে শিক্ষিত কিন্তু বেকার, তাকে এখনো টাকা দেওয়া লাগে। সে ঢাকায় থাকে, এখনো আমার বাবার কাছ থেকে, বৃদ্ধ বাবার কাছ থেকে এখনো সে 5,000 টাকা করে নেয়। লজ্জা থাকা উচিত আপনার। যেদিন আপনার
অনার্স কমপ্লিট হয়েছে, তার পরের দিন থেকে আপনার সময়কে এতটাই মূল্যায়ন করা উচিত ছিল যে আমি এখন সময়কে এতটাই মূল্যায়ন করব, যে কোনো মূল্যে আমার একটা সফলতা লাগবে আমার বাবা মার জন্য। কারণ আমার বাবা চাতক পাখির মতো চেয়ে আছে, যেদিন আমি সফল হব আমার বাবা গর্ব করে সবাইকে বলবে, এই জানো আমার ছেলে একটা সরকারি চাকরিজীবী, এই জানো আমার মেয়ে একটা সরকারি চাকরিজীবী। এই গর্বের জায়গাটা তৈরি করবেন যেদিন, তারপরের দিন থেকে দেখবেন আপনার বাবা বাজারে গিয়ে শান্তি পাচ্ছে, দীর্ঘশ্বাস ছাড়ার একটা জায়গা পাচ্ছে। আপনার বাবা বাজারে গেলে মানুষকে চা খাওয়ানোর মতো একটা জায়গা পাচ্ছে। আপনার বাবা বাজারে গেলে বসার জন্য একটা চেয়ার মানুষ ঠেলে দিচ্ছে, এই অমুকের বাবা আসছে চেয়ারে বসতে দাও। কিন্তু আপনি আজকে বেকার, আজকে আপনার কোনো যোগ্যতা নাই, যার কারণে আপনার বাবা যখন বাজারে যাচ্ছে, বাজারে গিয়ে কিন্তু খুব একটা ভালো সম্মান পাচ্ছে না। কেন সম্মানটা পাচ্ছে না কলিজার ভাই? সম্মানটা না পাওয়ার পিছনের রিজন হচ্ছেন আপনি একজন বেকার। আজকে আপনি একজন সরকারি চাকরিজীবী হইলে আপনার বাবা যখন বাজারে যাইতো, আশেপাশের মানুষগুলো আপনাকে রিপ্রেজেন্ট করে আপনার বাবাকে সম্মান দিত, আর বলতো এই অমুকের বাবা আসছে চেয়ারটা ছেড়ে দাও। কোন এক অনুষ্ঠানে আপনার বাবা গেলে আপনার বাবা সম্মানিত হইতো, আপনার মা সম্মানিত হইতো। কিন্তু আজকে আপনার যোগ্যতা নাই বলে আপনার বাবা মা যে জায়গায় যায় ওই জায়গায় অবলা প্রাণীর মতো দাঁড়িয়ে থাকে, কেউ তাদেরকে সম্মান করে না, উল্টো কথার বুলি দিয়ে তাদেরকে অপমান করে, বিকজ আপনি শিক্ষিত। কিন্তু আপনি চাইলেই আপনার এই জায়গাটাকে ক্রিয়েটিভ করতে পারেন, আপনার এই জায়গাটাকে আপনি যোগ্যতার বলে নিজেকে প্রমাণ করতে পারেন। মানুষ যখন আপনাকে ক্ষোভ নিয়ে কোনো কথা বলে, আপনার বাবাকে অপমান করে, তখন এই অপমানটাকে আপনি যদি একটু ভালোভাবে ফিল করেন, তো একটু ভালোভাবে ফিল করলেও তো নিজের মধ্যে পড়ার একটা স্ট্যামিনা চলে আসে। আমার বাবাকে অপমানিত করেছে, আমি যে কোনো মূল্যে আমার সফলতা এনে আমার বাবাকে গিফট দিয়ে আমি আমার পরিবারের মুখে হাসি ফুটিয়ে গ্রামের যে মানুষগুলো আমার বাবাকে অবমাননা করেছে তাদের মুখে কুলুপ লাগিয়ে দিতে চাই। আজকে আপনি সফল হন, কালকে থেকে দেখবেন আপনার বাবা সম্মান পাওয়া শুরু করছে, আশেপাশের মানুষ আর কোনো কথা বলবে না। কলিজার ভাই, কলিজার বোন, মানুষকে কখনো কথার উত্তর কথা দিয়ে দিতে হয় না। আপনাকে যদি কেউ কোনোদিন অপমান করে, এই অপমানের উত্তর একটা জিনিস মনে রাখবেন, অপমান সমান সমান যোগ্যতা। এই অপমানের উত্তর দিতে হয় যোগ্যতা দিয়ে। আপনি একটা যোগ্য জায়গায় যখন চলে যাবেন, তখন এই যারা আপনাকে অপমান করেছে তারা অটো অপমানিত হয়ে যাবে, তাকে কথা দিয়ে অপমান করার কোনো প্রয়োজন নাই। তখন সে বুঝে যাবে এতদিন আমি উমুকের ব্যাপারে যা বলেছি সব ভুল বলেছি, আল্লাহ আমাকে মাফ করো। তখন সে নিজের কাছে ক্ষমা চাইবে। সো এই জন্য আপনি মনে করেন আপনার বিয়ে হয়ে গেছে, মেয়েরা যারা আছেন বিয়ে হয়ে গেছে, আপনি আপনার শ্বশুর বাড়িতে গিয়ে মূল্যায়ন পাচ্ছেন না, ভাবতেছেন আমার একটা চাকরি হলে হয়তো আমি মূল্যায়ন পাবো। ক্ষোভ লালন করেন, শ্বশুর শাশুড়ির উপর ক্ষোভ লালন করে প্রতিদিন পড়া শুরু করেন, বলেন আমি আমার যোগ্যতার প্রমাণ দিতে চাই। তাদেরকে ক্ষোভ নিয়ে বলেন 2025 সালের মধ্যে আপনার বৌমা চাকরি পেয়ে দেখাবেই। আপনার বন্ধুরা আপনাকে ইগনোর করতেছে, আপনার বন্ধুকে আপনি কমিটমেন্ট করেন 2025 সালের মধ্যে আমি একটা চাকরি পাবই, মাস্ট। চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, সবাইকে চ্যালেঞ্জ ছুড়ে দেন, সবাইকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। আপনি যখন এই চ্যালেঞ্জটা ছুড়ে দিবেন, তখন দেখবেন আগে আপনি পড়াশোনা করতেন 1 ঘন্টা 2 ঘন্টা বা 3 ঘন্টা, 3 ঘন্টা পরে আপনি যতটুকু ক্যাপচার করতে পারতেন, আপনি ভেতরে ক্ষোভ লালন করার কারণে, বাবার মনের ভেতরের কষ্টটা অনুধাবন করার কারণে আপনি দেখবেন এই 3 ঘন্টার পড়া 1 ঘন্টায় ক্যাপচার করতে পারবেন। কারণ আপনার মাইন্ড, আপনার ব্রেইন আপনাকে হিট করবে, এই পড়তে বসো, তুমি ওয়াদা করেছো, তোমার বাবা অপমানিত হচ্ছে, তোমার মা অপমানিত হচ্ছে, তোমার যোগ্যতা নাই বলে তোমার পরিবার আজকে অপমানিত হচ্ছে, তোমার পরিবারকে সম্মানিত করার জন্য হলেও তোমাকে সফল হতে হবে। আপনার ব্রেইন আপনাকে হিট করবে আর পড়ার টেবিলে বসতে সাহায্য করবে, এবং কনসার্ন অন্যদিকে আর নেওয়ার কোনো উপায় থাকবে না। আপনার ব্রেইন আর অন্যদিকে কোনো কনসার্ন করবে না। কিন্তু আপনার মাথার মধ্যে যদি এরকম থাকে, চাকরি হইলে হইলো, না হইলে নাই, এরকম মাথা নিয়ে যদি কেউ মনে করেন পড়াশোনা করেন, তো এরকম মাথা নিয়ে পড়াশোনা করলে মনে করেন এখন বয়স সীমা দিছে 32 বছর, আগে তো ছিল 30, 2 বছর বাড়িয়ে দিছে 32 বছর। এই 32 থেকে বাড়ায় যদি আপনারে বলা হয় যে আপনার বয়স করা হইলো 42 বছর, ভাই 42 না, আপনার বয়স আরো 10 বছর বাড়ায় যদি 52 বছরও করা হয়, তাও আপনি চাকরি পাবেন না। কারণ সাধারণ সেন্স, সাধারণ মেন্টালিটি নিয়ে যারা পড়াশোনা করে, তাদের ক্ষেত্রে ওরা যদি 5 ঘন্টা পরে ওই 5 ঘন্টায় যা ক্যাপচার করে,
ওটা আধা ঘন্টা ক্যাপচার করার সমানও না, কারণ তার তো কোনো পিছু টান নাই, যার কারণে সে পড়ে যাচ্ছে। মনে থাকলে থাকলো, না থাকলে নাই। এই ধরনের মেন্টালিটি নিয়ে যারা পড়ে তারা দেখবেন 5 ঘন্টা পরেও পড়া মনে রাখতে পারে না, 6 ঘন্টা পরেও পড়া মনে রাখতে পারে না, পরে দেখানো পড়া পরে যে আমাকে পড়তে হবে, পড়তেছি, কিন্তু আলটিমেটলি মাথায় রাখতে পারে না। কেন? কারণ তার কোনো পিছু টান নাই। আপনাকে পিছু টান রাখতে হবে, আপনার পেছনে একটা ক্ষোভ লালন করতে হবে, আপনার পেছনে একটা ক্ষোভ লালন করতে হবে। আমি কি কথা বুঝাতে পারছি? বলা যেমন সহজ, দেখানো কঠিন। দেখানো কঠিন না, দেখানো সহজ। আমি মামিনুল স্যার যখন ঢাকা শহরে প্রথম এসেছিলাম, তখন ঢাকা শহরে আমি রিক্সা চালাইতাম। আমি আমার লাইফ হিস্ট্রি অনেকবার বলছি, 12 দিন আমাকে রিক্সা চালাইতে হয়েছে। আসাদুজ্জামান নূর স্যারের কাছে আমি 24,000 টাকা আবেদন করে ঢাকা শহরে প্রথম আসছিলাম। তো 10তম দিন পর্যন্ত আমি রিক্সা চালাইছি, মানুষের শুধু মাইল খাইছি। রিক্সা একপাশে টাইল মারলে, গাড়িতে লাগলে গাড়ি থেকে নেমে মানুষ মারতো, সাইকেলে লাগলে সাইকেল থেকে নেমে মারতো, বিভিন্ন ক্যাটাগরিতে মানুষ নেমে শুধু আমাকে ধুমধাম মারতো। অথচ আজকে এই মামিনুল স্যার বা এই জব মেডিসিনের আন্ডারে মিনিমাম 200 মানুষের কর্মসংস্থান আছে। 200 জন মানুষের আজকে কর্মের রিজিকের ব্যবস্থা আজকে এই জব মেডিসিন করেছে। 200 জন পরিবারের রিজিক বরাদ্দ করেছে। সৃষ্টিকর্তার কি একটা রহমত! আমার কাছেও কঠিন ছিল, এত কষ্ট করে এই জায়গা পর্যন্ত কিভাবে আসলাম। পেছনে কষ্ট, ত্যাগ। বলা যেমন সহজ, করাও সহজ, কিন্তু ভেতরে স্টামিনা তৈরি করতে হবে, ভেতরে ক্ষোভ তৈরি করতে হবে, ভেতরে সব সময় একটা কথা রাখতে হবে, আমি পারবই, বিকজ আমি মানুষ। কারণ যে অ্যাডমিন ক্যাডারে ফার্স্ট হবে সেও আমার মতো মানুষ, আমিও মানুষ, আমি পারবই, আমি পারবই। এই কথাটা যদি বলি তাহলে আমি 100% সফল হব। কিন্তু আমি যদি বলি হইলে হোক, না হইলে নাই, একটা সরকারি চাকরি হইলেই হইল, এই ধরনের মেন্টালিটি নিয়ে যারা পড়াশোনা করে তাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি 100%ই যে এরা জীবনও চাকরি পায় না, এরা জীবনও চাকরি পায় না, এরা জীবনও চাকরি পায় না। আজকে এই জব মেডিসিনের সবগুলো শাখা হেড অফিস মিলায় 200 জন পরিবারের রিজিকের ব্যবস্থা আছে। গর্ব করতে পারি, উদ্যোক্তা হিসাবে গর্ব করতে পারি। এই 200 জনকে যেদিন 2 লক্ষে পরিণত করতে পারবো, ওই দিন আমার স্বপ্ন পূরণ হবে। আমি 2 লক্ষের দিকে আগাচ্ছি। নিজের পকেটের টাকা ঢুকানোর চিন্তা কখনো করি নাই, আমরা করবও না। জব মেডিসিনের টার্গেট মানবতার ফেরিওয়ালা হয়ে এই বাংলাদেশে বেঁচে থেকে মরার পরেও যাতে মানুষ এদেরকে মনে রাখে, মানুষ আমাদেরকে যাতে বাঁচায় রাখে, এটা হচ্ছে আমাদের ড্রিম পয়েন্ট। অঢেল টাকার মালিক হবেন, বাচ্চা কাচ্চাকে দিয়ে যাবেন, এই বাচ্চা কাচ্চাগুলো কুলাঙ্গার হবে। এত টাকা বাচ্চা কাচ্চাকে দিয়ে, পরিবারকে দিয়ে লাভ কি? পরিবার যে ওই টাকাটা ভালোভাবে ব্যবহার করবে তার গ্যারান্টিকে দিবে। পরকালে গিয়ে এই টাকার তো আপনাকে হিসাব দিতে হবে। এই টাকাগুলো খারাপ কাজে ব্যবহৃত হলে ওইটারও হিসাব তো আপনার মধ্যেই বর্তাবে। লাভ কি? আজকে আপনি আপনার গ্রামের আশেপাশে দেখেন, যে বাবার অঢেল টাকা, ওই বাবার সন্তান খুব একটা ভালো নাই, কুলাঙ্গার হয়। বাবা বিএমডব্লিউ গাড়ি দাও, প্যারাডো দাও, বাবা সিবিআর দাও, ওরে বাবারে বাবা, ভাবি আলাদা। বাবা কামাই করছে, পোলায় এখন সব বিসর্জন দিচ্ছে। প্রতিদিন ভু ভু করে গাড়ি চালাচ্ছে, ইফটিজিং করতেছে, বিভিন্ন ধরনের জায়গায় গিয়ে পাওয়ার দেখাচ্ছে। আমার বাবার অনেক টাকা, আমি পাওয়ারম্যান। হ্যাঁ, বাঘা, নিজের কোনো কিছু নাই, বাবার টাকায় বাবার বলে পাওয়ার দেখিয়ে বেড়াচ্ছে। গ্রামের মধ্যে সে মনে হচ্ছে যে একজন। এই ধরনের বেয়াদব সন্তান তখনই লালন হয় যখন আপনার বাবার অনেক টাকা থাকে। এই জন্য মাইন্ড চেঞ্জ করেন। সৃষ্টিকর্তা যতটুকু দিবে, যতটুকু দিবে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকেন, ইনশাল্লাহ দেখবেন সফলতা চলে আসছে। আমাদের এরকম কোনো ড্রিম নেই। কি করবেন আপনি? অঢেল টাকা, শত শত হাজার হাজার কোটি টাকা। সৃষ্টিকর্তার কাছে একটা অশেষ রহমত যে সৃষ্টিকর্তার কাছে অ্যাটলিস্ট আমি মামিনুল স্যার যা চেয়েছি সব পেয়েছি। আমার কাছে আর কোনো ড্রিম নেই। শুধু এখন ড্রিম আছে পথ শিশুদের জন্য কাজ করা, ওল্ড কেয়ারদের সেবা নেওয়া। ওল্ড কেয়ার বলতে কাদেরকে বোঝাচ্ছি আমরা? যারা বৃদ্ধ মা আছে বা বৃদ্ধ বয়সে যারা বাবা মাকে মানে বাসা থেকে বের করে দেয়, এদের আবাসস্থল করা, নট বৃদ্ধাশ্রম, ওল্ড কেয়ার। আমার বৃদ্ধ আমার সেবা করা, শেষ মুহূর্তটা তাদের সাথে কাটাতে চাই।
শান্তিতে চলে যেতে চাই। শান্তি কাকে বলে, কত প্রকার ও কি কি, যখন আপনি আপনার থেকে নিচু শ্রেণীর মানুষদের সাথে মন খুলে হাসবেন, হাঁটবেন, শিখবেন, তাদের কথাগুলো আপনি সুন্দর করে অনুধাবন করবেন, দেখবেন তারা যে আপনাকে রেসপেক্টটা দিচ্ছে, এটা অফুরন্ত একটা রেসপেক্ট। কিন্তু আপনার থেকে লেভেল ভালোওয়ালা মানুষের সাথে আপনি ঘুরবেন, দেখবেন তারা কিন্তু আপনাকে কখনো রেসপেক্ট দিবে না, তারা কিন্তু আপনাকে কখনো সম্মান দিবে না। কিন্তু আপনার যে লেভেল আছে, এই লেভেল থেকে আপনি দুইটা পথ শিশুর সাথে কথা বলেন, তাদের সাথে কথা বলে আপনার ভেতরে একটা অনুপ্রেরণা পেয়ে যাবেন, আপনি ভেতরে একটা স্টামিনা পাবেন, আপনি ভালো লাগা কাজ করবে। আমি তো সম্মানিত। কারণ আপনার উপরের লেভেলের মানুষ কিন্তু আপনাকে কখনো সম্মানিত করবে না, সম্মানিত করবে আপনার থেকে নিচুতে যারা আছে তারাই। তো তাদের সাথে মেশেন, এটা আমার আইডিওলজি। যাই হোক আমার কলিজার ভাই, কলিজার বোন, আমরা সামনের দিকে আগাই, আমরা অন্যদিকে যাচ্ছি না। আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, কলিজার ভাই, কলিজার বোন, আপনারা জানেন যে আমরা প্রাইমারির জন্য যে ম্যারাথন ব্যাচটা রান করেছি, এটার যেহেতু আমাদের অফার শেষ, প্রাইমারির ম্যারাথন ব্যাচ, এই প্রাইমারির ম্যারাথন ব্যাচে আপনাদেরকে থাকতে হবে অ্যাটলিস্ট সফল হওয়ার জন্য। কারণ এখানে আমরা আপনাদেরকে ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতলের মতো আপনাদেরকে আমরা তৈরি করব। সো এই প্রাইমারির ম্যারাথন ব্যাচে আমাদের কোর্স ফি হচ্ছে ৩,০০০ টাকা। এই ৩,০০০ টাকার মধ্যে আপনারা টাকাটা ৩ বারে দিতে পারবেন। প্রথম ধাপে আপনারা ১,০০০ টাকা দিবেন, দ্বিতীয় ধাপে আপনারা আবার ১,০০০ টাকা দিবেন, এবং তৃতীয় ধাপেও আপনারা আবার ১,০০০ টাকা দিবেন। টোটাল ৩ ধাপে আপনারা টাকা দিতে পারবেন। এবং এই প্রাইমারি ম্যারাথন ব্যাচের ক্লাসের সংখ্যা হবে টোটাল ১৫০+। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে দুইটার জন্য আপনাদের চাকরি হয় না, এক ইংলিশ আর এক হচ্ছে ম্যাথ, এই ইংলিশ এবং ম্যাথ এটার উপরে আপনারা ক্লাস পাবেন টোটাল ৮০টা। অর্থাৎ এই জায়গায় আপনাদের আর বিন্দু পরিমাণ কোনো কমপ্লেইন থাকবে না ইনশাআল্লাহ, বিন্দু পরিমাণ কোনো কমপ্লেইন থাকবে না। টোটাল ৮০টা ক্লাস পাবেন শুধু ইংলিশ আর ম্যাথের উপর, যেখানে আমরা একটা সাধারণ বেসিক কোর্সে সব সাবজেক্ট মিলে ৭০টা ক্লাস নিতাম, সেখানে ইংলিশ আর ম্যাথের উপরই ক্লাস পাবেন আপনারা ৮০টা। সো এই কোর্সে এক্সাম দিতে পারবেন টোটাল 246টা এক্সাম দিবেন, এবং এই কোর্সটা 2টা স্টেপে শেষ করবেন। প্রথমে হচ্ছে আপনাদেরকে আমরা ফাউন্ডেশন তৈরি করাবো, তিলে 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 আপনাকে শতভাগ তৈরি করব। এরপরে শেষের দিকে আবার ম্যারাথন ক্লাস নিয়ে আবার এগেইন শেষ করব। কথা বুঝতে পারছি? কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, একজন বেয়াদব বলছেন, আমি বেয়াদবের কমেন্ট একটু দেখি, আমি আবার বেয়াদব গুলোকে ভালোভাবে দেই। তো মোহাম্মদ শরীফ মিয়া, নামের সাথে কাজের মিলের কি মিল, এরই নাম জব মেডিসিন, নামের সাথে কাজের মিল, এরই নাম জব মেডিসিন। আচ্ছা, ভালোই তো কমেন্ট করছে, নামের সাথে কাজের মিল, এরই নাম জব মেডিসিন। নামের সাথে কাজের মিল নাই যদি বলতো তাইলে ঠিক আছে, ও ভালো কমেন্ট করছে, কিন্তু আপনারা নেগেটিভ হিসাবে নিয়েছেন। আমি আরো ভাবলাম যে খারাপ কোনো কমেন্ট করছে কিনা, কারণ খারাপ কমেন্ট করার আগে নিজের শোনেন, আপনি যখন আরেকজনকে এভাবে খারাপ বলবেন তখন এই 4টা আঙ্গুল কিন্তু আপনাকে সাক্ষী দিবে, বেটা তুই তো নিজেই খারাপ, আগে তুই তোর নিজের শুধরা। বুঝতে পারছেন? সেইভাবে একটা আঙ্গুল দিয়ে যদি কাউকে বলেন যে উমুক খারাপ, তার আগে দেখবেন যে আপনার 4টা আঙ্গুল আপনার দিকে সাক্ষী দিচ্ছে কিনা। এই জন্য ভেবে চিন্তে সজ্ঞানে সবসময় কমেন্ট করবেন, তাইলে দেখবেন যে স্যার আপনার সাথে কথা বলতে চাই। আচ্ছা, কথা বলতে পারবেন, কোনো সমস্যা নেই, একটু মনোযোগ দেন, আমার কথাগুলো শোনেন, একটু মনোযোগ দেন। আচ্ছা, তো আমরা প্রাইমারির ম্যারাথন ব্যাচে ৩,০০০ টাকা 3টা ধাপে নিচ্ছি। আমরা, আপনারা জানেন যে গতকাল আমরা অফারে ভর্তি নিয়েছিলাম 2টা ধাপে, অর্থাৎ আমাদের 2,০০০ টাকা ছিল অফারে ভর্তি হওয়ার সুযোগটা, কিন্তু এটা এখন আর নাই, এখন থেকে আমরা 3,০০০ টাকায় ভর্তি নিচ্ছি। সো প্রথম ধাপে আমরা গতকালকে নিয়েছিলাম 1,০০০ টাকা, আর দ্বিতীয় ধাপে আমাদেরকে 1,০০০ টাকা করে দিয়ে 2 ধাপে টাকা পরিশোধ করে আমাদের এই ম্যারাথন কোর্সটা করার সুযোগ প্রদান করেছিলাম। এখানে কিন্তু আমাদের প্রায় 200+ স্টুডেন্ট
গতকালকে আমাদের এন্ট্রি করে ফেলছে। জাজাকাল্লাহ খাইরান, মাশাআল্লাহ, খুবই ভালো লাগছে। কারণ যারা আমাদের উপর ভরসা রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই স্টেপটা আর এখন নাই, এখন আপনাকে ভর্তি হলে আপনাকে 3টা ধাপে 3000 টাকা টোটাল দেওয়া লাগবে। কথা কি বুঝতে পারছি? ও সরি 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 সরি, আমি তো মিস করে ফেলছি। ফাউন্ডেশন কোর্স হবে এটা, এটা হচ্ছে ফাউন্ডেশন বেস, প্রাইমারি ফাউন্ডেশন বেস। তা এই ফাউন্ডেশন মানেই হচ্ছে আপনার ভিত্তি করাই দিব আমরা। তা না হলে আপনারা কিভাবে ভাবলেন যে এই যে 150+ ক্লাস হবে? যারা ভর্তি হয়ে গেছেন আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহ খাইরান। স্যার বইগুলো কুরিয়ার, হ্যাঁ বই কুরিয়ারে পেয়ে যাবেন। আমাদের এক সেট বই আপনারা কুরিয়ারে পেয়ে যাবেন। আপনারা যারা ভর্তি হচ্ছেন তাদেরকে আমরা এরকম এক সেট বই হচ্ছে কুরিয়ারে পাঠিয়ে দিব, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এবার আসেন একটু মনোযোগ দেন। সো এই জায়গায় আপনারা 3 ধাপে 1000 1000 1000 করে টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। আর গতকালকে যারা ভর্তি হয়েছেন তারা এই টাকায় ভর্তি হতে পারবেন। হ্যাঁ, তবে কারো যদি ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে, যে না স্যার আমার একটু ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে অনার করার চেষ্টা করব। সেক্ষেত্রে আপনারা আমাদের হটলাইন নাম্বারে কল করবেন, আমরা আপনাদেরকে সর্বোচ্চটা অনার করার চেষ্টা করব। কিন্তু রুলস ইজ রুলস, অর্থাৎ 3 ধাপে 3000 টাকা দিয়ে আপনাকে ভর্তি হতে হবে। আর গতকালকে যারা ভর্তি হয়েছেন তাদের সবাইকে শুভকামনা যে আপনারা অফারটা লুফে নিয়েছেন। জাজাকাল্লাহ খাইরান। সো আমি একটু নাম্বারগুলো দিয়ে দিচ্ছি, যে নাম্বারগুলোতে কল দিয়ে আপনারা ভর্তি হবেন। 01901519501 অথবা 01901519502, 01901519503, 01901519504, 0506070809, এগুলো সবই আমাদের নাম্বার। এই নাম্বারগুলোতে আপনারা কল দিয়ে ভর্তি হতে পারবেন। আমার কথা মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। যারা অন্য কোর্সে আছেন, যদি প্রাইমারির এই ফাউন্ডেশন কোর্সে আসতে চান, অর্থাৎ 150+ ক্লাস যদি আপনারা করতে চান, ইংলিশ আর ম্যাথের উপরে যদি আপনারা 80+ ক্লাস করতে চান, তাহলে এই কোর্সের সুবিধা হচ্ছে ভাই, আপনাকে ওই যে ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগরতল, মানে আপনার ব্রেইনটাকে আমরা মানে ক্ষুদ্র 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 তথ্য দিয়ে বৃহৎ করব। আর বৃহৎ করার পরে এই বৃহৎ তথ্যগুলোকে আবার সামারি করব। অর্থাৎ যেখানে আপনার যদি আবার বেসিক অনেক ভালো থাকে, তাইলে অবশ্যই আপনি প্রাইমারি রেগুলার বেসে চলে যাবেন, যেটাতে আমরা 70টা ক্লাস নিয়ে আপনাদের কোর্স শেষ করাই। এই কোর্সে আপনি চলে আসবেন। আমার কথা মনে বুঝতে পারছেন? অফলাইনে যদি ভর্তি হইতে চান, অফলাইনে ভর্তি হইতে গেলে আপনার এটার কোর্স ফি হচ্ছে আমাদের 6200 টাকা, অফারে ভর্তি হতে পারবেন। আর অনলাইনে আমাদের এটার কোর্স ফি হচ্ছে 3000 টাকা। 3000 টাকাই আজকে থাকতেছে প্রাইমারি ফাউন্ডেশনের প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ। আমার কথা মনে আপনারা বুঝতে পেরেছেন কলেজের ভাই, কলেজের বোন। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার অফলাইনে কত? অফলাইনের ব্যাপারটা তো বললামই। আর কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন। আর যদি কারো মনে হয় যে আপনারা সরাসরি এসে ভর্তি হবেন, হ্যাঁ সরাসরি এসে ভর্তি হতে পারবেন অফলাইনে আমাদের মিরপুর 10-এ, মিরপুর 10 ফলপট্টির গলিতে ঢুকে সামাদ মেনশনের লিফটের 3-এ চলে আসবেন, জব মেডিসিনের অফিস পেয়ে যাবেন। সরাসরি এসে সরাসরি ভর্তি হয়ে সরাসরি বই নিয়ে যেতে পারবেন। সরাসরি আসার সুবিধা হচ্ছে সরাসরি বই নিয়ে যাওয়া যায়। কথা বুঝতে পারছি? আর যারা আজকে অফলাইনে আসবেন, আজকে সারাদিন আমি আছি, সাইদুল স্যার আছে, নাসির স্যার আছে, অর্থাৎ একমাত্র অফিসে আজকেই মনে হয় আমরা 3 জন স্যার একসাথে আছি। কারণ আমরা 3 জন কিন্তু 3 দরিয়ায় চলে যাই ক্লাস নেওয়ার জন্য। তো এই জায়গায় আজকে যারা মিরপুর 10-এ আসবেন, তারা কিন্তু নাসির স্যার, সাইদুল স্যার, মোমেনুল স্যার 3 জনের সাথে দেখা করার সুযোগ পাচ্ছেন, এবং সরাসরি বই নিয়ে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন, অথবা সরাসরি অফলাইনে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন আমাদের সাথে ডিরেক্ট কথা বলে। আসসালামু আলাইকুম স্যার, শুধু পরীক্ষা দেওয়ার জন্য কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, আমাদের এক্সাম ব্যাচ আছে, আপনি আমাদের হটলাইন নাম্বারে কল করেন। স্যার ময়মনসিংহ শাখা কি চালু হয়েছে? হ্যাঁ, ময়মনসিংহ শাখা চালু হয়েছে। সামনের মাসে জানুয়ারিতে আমরা উদ্বোধন করে দেব ইনশাআল্লাহ। স্যার আপনার সাথে কথা বলতে চাই। আচ্ছা, এই নাম্বারগুলোতে কল দেন, এদের সাথে কথা বলেন আগে, বলার পরে এরাই আমাকে কল ধরাই দিবে, আমি কথা বলে নিব আপনার সাথে, কোনো সমস্যা নেই। আর এই প্রাইমারির ব্যাচের দায়িত্ব কিন্তু আমার উপর থাকতেছে,
যারা এই কোর্সে ভর্তি হবেন, এটা নিখুঁতভাবে পরিচালনা করার দায়িত্ব হচ্ছে মমিনুল স্যারের। আশা করা যায় আল্লাহর রহমতে বিন্দু পরিমাণ কোনো কমপ্লেইন আমাদের এই কোর্সে পাবেন না আপনারা, কারণ প্রাইমারি এবং 10 থেকে 20 গ্রেডের দায়িত্ব হচ্ছে আমার ওপর, নিবন্ধনের দায়িত্ব হচ্ছে আমাদের সাইদুল স্যারের ওপর, বিসিএস এর দায়িত্ব হচ্ছে আমাদের নাসির স্যারের ওপর। অর্থাৎ 3টা কোর্সের 3 প্যাটার্নের কোর্সের 3 জনের উপর দায়িত্ব থাকার কারণে এই জায়গায় আশা করা যায় যে আর কখনোই কোনো কমপ্লেইন থাকবে না। আমরা নিজেরা দায়িত্ব নিয়েছি এবং প্রতিটা কোর্সের দেখবেন যে থাম্বনেইলে আমাদের নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে সরাসরি আমাদের সাথে কথা বলে আপনারা যে কোনো কমপ্লেইন করতে পারবেন, সরাসরি আমাদেরকে কমপ্লেইন করতে পারবেন। স্যার যারা ভর্তি স্টুডেন্ট তাদের জন্য স্যার আছে কি? হ্যাঁ, তাদের জন্য স্যার আছে, তারা একটু কল করেন। যারা ভর্তিকৃত স্টুডেন্ট তারা আমাদের এই হটলাইন নাম্বারে একটু কল করেন, হটলাইন নাম্বারে কল করলে আপনারা ভর্তি হওয়ার সুযোগটা পাবেন। কথা কি বুঝতে পেরেছি আমরা? স্যার বই পেয়ে যাবেন খুব শীঘ্রই। আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে আপনারা কোশ্চেন করতে পারেন, আর কোশ্চেন না থাকলে আজকে আমি সমাপ্ত ঘোষণা করি নাকি? কারণ আপনাদের অনেক কথা বলেছি আজকে, আর আপনারাও অনেক ধৈর্যের সাথে অনেকগুলো কথা শুনলেন। স্যার দয়া করে কেরানীগঞ্জের দিকে আপনাদের একটা শাখা দেন, এদিকের মানুষ আপনাদের কাছে দাবি করছে। আচ্ছা, চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রিলি এবং লিখিত দায়িত্ব কার? প্রিলি এবং লিখিত দায়িত্ব আমার। 10 থেকে 20 গ্রেড প্রিলি এবং লিখিত দায়িত্ব আমার। আর কারো কোনো কোশ্চেন আছে আমার কলেজের ভাই? যাই হোক, ফিনিশিংটা আমি দেই। কলেজের ভাই, কলেজের বোন, আমি অনার্স 2য় বর্ষে অধ্যয়নরত। এইরকম কি কোনো ব্যাচ আছে এখন থেকে প্রস্তুতি নেওয়ার মতো ব্যাচ? হ্যাঁ, অনার্স 2য় বর্ষে হইলে আপনি হচ্ছে আমাদের বিসিএস ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হন। বিসিএস ফাউন্ডেশন ব্যাচে আপনি 3 বছর প্রস্তুতি নিতে পারবেন। অর্থাৎ যতদিন না পর্যন্ত আপনার ফাউন্ডেশন তৈরি হচ্ছে, প্রিলি লিখিত ভাইবা, ততদিন পর্যন্ত আমাদের এই কোর্সে আপনি ক্লাস করতেই থাকবেন। অর্থাৎ এই কোর্সটা আপনার জন্য শুধু 3 বছর এমন না, 5 বছরও হইতে পারে। অর্থাৎ আপনি সারা জীবন ফুল ফ্রি অ্যাক্সেস পাবেন, আপনাকে আর কখনো টাকা দিতে হবে না। একবার টাকা দিলে আপনি সারা জীবন কি করতে পারবেন? ভর্তি হওয়ার সুযোগটা পাবেন। স্যার 2000 সুযোগ থাকলে ভর্তি হতাম। আচ্ছা, হটলাইন নাম্বারে কল করেন। আমি তো বললাম যে আপনাদেরকে সর্বোচ্চ আমরা অনার করার চেষ্টা করব। রেকর্ড ক্লাস আজীবন থাকবে। স্যার আমি কিভাবে ভর্তি হব? ভর্তি হওয়ার জন্য আপনারা এই নাম্বারগুলোতে কল করেন। 01901519501, 01901519502, 01901519503, 01901519505, 04 05 06 07 09। এই নাম্বারগুলো সবই হচ্ছে আমাদের হটলাইন নাম্বার। এই নাম্বারগুলোতে কল করলেই হয়ে যাবে। নতুন সার্কুলারের পদসংখ্যা কত? নতুন সার্কুলারের পদসংখ্যা 1 লক্ষ। এই প্রাইমারিতে নতুন সার্কুলার যেটা আসবে সেটাতে 1 লক্ষ শূন্যপদ। 1 লক্ষ শূন্যপদের উপর প্রাইমারিতে সার্কুলার হতে যাচ্ছে। স্যার অনলাইনে ভর্তি হয়েছি, আপনাদের শাখা থেকে কি লেকচার শিট গুলো নিতে পারবো? হ্যাঁ, নিতে পারবেন, কোনো সমস্যা নেই। চলে আসেন আমাদের হেড অফিসে, চলে আসেন, মিরপুরে চলে আসেন। স্যার যারা পুরাতন তারা যদি ফাউন্ডেশন কোর্সে অফলাইনে ভর্তি হয়, হ্যাঁ স্যার আছে আপনাদের জন্য, চলে আসেন, সমস্যা নেই। স্যার বরিশালে অফলাইন শাখায় ভর্তি আছি, আমার জন্য ফাউন্ডেশন কোর্স কত? ফাতেমা জোহরা, বরিশালে ভর্তি আছো? মনু, আচ্ছা তুমি কল করো, তোমার অনার করা হইবে। বরিশাল্লা মনু, নাসির স্যার বরিশাল্লা, তো সমস্যা নেই, অনার করবে না তোমারে। স্যার প্রাইমারি শিশু শ্রেণীর শিক্ষকের যোগ্যতা কি? একই একই। এই আর কারো কোনো, আর যাদের এমনি অন্য কোনো ইনফরমেশন জানার ইচ্ছা আছে তারা এই নাম্বারগুলোতে কল করলেই যে কোনো ইনফরমেশন জানতে পারবেন। সো বুঝতেই পেরেছেন। আচ্ছা জান্নাত, স্যার আমি আপনার পুরাতন স্টুডেন্ট, শনির একটা ধনিয়া শাখার। আচ্ছা তোমার জন্য অফার আছে, যাও, সমস্যা নাই জান্নাত, তুমি হচ্ছে আমাদের নাম্বারে কল করো, কল করে তোমাকে অফারে ভর্তি নিয়ে নিবেনি। স্যার আমি আপনার পুরাতন স্টুডেন্ট, শনি রাখরা শাখার, এখন আমার জন্য কত দিতে হবে? আচ্ছা কল করো জান্নাত, তোমার কমেন্ট দেখছি আমি। তো ঠিক আছে কলেজের ভাই, কলেজের বোন, বাবা মার স্বপ্ন লালন করেন, বাস্তবতাটা একটু বোঝার চেষ্টা করেন, ইনশাআল্লাহ সফলতা চলে আসবে। সফলতার জন্য একটু ছোটার চেষ্টা করেন, ধ্যান জ্ঞান মন সবকিছু দেন। বাবাকে কমিটমেন্ট করেন, মাকে কমিটমেন্ট করেন, পরিবারকে কমিটমেন্ট করেন যে বাবা 2025 সাল আমার সফলতার সাল, দোয়া করবা, মা দোয়া করবা,
পরিবারকে বলেন, পরিবারও দোয়া করবে, ইনশাল্লাহ আপনার সফলতা চলে আসবে। সো আমি আর কথা দীর্ঘায়িত করতেছি না। যারা ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন তারা আমাদের এই নাম্বারগুলোতে কল করে ভর্তি হয়ে যান। আর এমনি যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে তারা আমাদের নাম্বারগুলোতে কল করেন, ইনশাল্লাহ আমাদের যারা কলিং সেন্টারে আছে তাদেরকে বলা আছে, তারা আপনাদেরকে সর্বোচ্চটা অনার করার চেষ্টা করবে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।